This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি বেতন পেয়েছি 23,000 টাকা বেতন পাই মাত্র তখন। বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসেছি। এটা একটা রসিদ ছিল, সেই রসিদটা আমার ড্রয়ারে ছিল। 23,000 টাকার একটা রসিদ। 23,800 টাকা বেতন পাইতাম তখন, 800 রেখে দিয়েছিলাম, 23,000 টাকার রসিদটা দিয়েছিলাম। তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে, আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না, আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম। কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না। তো আমি ওই টাকাটা দিয়েছিলাম। তো আমি ইটিভি থেকে আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল, তখন আমার ড্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি, আমি আর অফিসে যাইনি। আমার ওইখানেই খুঁজে এগুলো পেয়েছিল। ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের 21 টেলিভিশনের অখিল পোদ্দার। আমার অনেক ঝামেলা হয়েছে ভাই, শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে। সম্প্রতি এইভাবেই জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতার স্বীকারোক্তি দিলেন 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক, জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসাইন। কিন্তু তার সেই প্রিয় দলটি এখন ক্ষমতার জন্য আদর্শকে বিসর্জন দিয়েছেন। ইলিয়াসের অভিযোগ, জামায়াত ইসলামী এখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের খপ্পরে পড়েছে। দলটি ক্ষমতায় যেতে দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি করছে। শুধু তাই নয়, জামায়াত ইসলামী পাকিস্তানি অপশক্তি, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, এমন মন্তব্য করেছেন 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক, বর্তমানে নিউ ইয়র্কে বসবাসকারী ইলিয়াস হুসাইন। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের, আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম। যদি না পারতাম আমি ওই পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? কট্টর ভারত ও আওয়ামী লীগ বিরোধী ইলিয়াস হুসাইন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবু তাহেরকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের এজেন্ট বলে উল্লেখ করেন। গণ আন্দোলনের পর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত না হওয়ার পেছনে অনেক জামায়াত নেতার হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। কারণ ভারতের সাথে আপনারা 71-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। 15 বছর আপনাদের যেসব শিবিরের ছেলেপেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচণ্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো, এই তাহের মিয়ার মতো এরকম 2-4 জন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না। জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল, কিচ্ছু বলি নাই। আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে। বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি, কেন আছে জেলে জানেন? জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে। তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে, তারা চায় না সে ছাড়া পাক। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে। শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে। জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব, তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই, কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন, আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন, আমার কোনো সমস্যা নাই।
কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামীকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই। এই কারণেই আজকের ভিডিওতে সবশেষ যেটা বলতে চাই, তোমাদের এই গত 15 বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা, এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক, ওয়েবসাইট, টেলিভিশন, প্রেস রিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই। সাবেক সাংবাদিক ইলিয়াস হুসাইন জামায়াত ইসলামের সমালোচনা করার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন বলে অভিযোগ করেন। বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার বাদ দিলে বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন, ভাই বিএনপির বহু মানুষ আছে। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল, ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে, ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে, আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো, এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালম টেসালম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। প্রসঙ্গত, গত 23 এপ্রিল রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রীতি সমাবেশে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন। এতে দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি ও বক্তব্য প্রদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি, এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার করেছে, পক্ষে কাজ করেছে। আপনিও তাদেরকে নিয়ে বসায়, স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর, মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে, সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন, আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে। অ্যাবর্শন তো আর করাইতে পারে না লজ্জার শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? সন্তোষ শর্মার জামায়াতের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে শুধু ইলিয়াস হুসেন ক্ষোভ প্রকাশ করেননি, জামায়াত ইসলামের নেতাকর্মী ও তাদের সমর্থক আলেমরাও ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তথা রয়ের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। তাছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে। এই ক্ষোভ বিশেষত জামায়াতের তৃণমূল এবং ইসলামী রাজনৈতিক ঘরানার তরুণদের মধ্যে বেশি দেখা যাচ্ছে, যারা মনে করছেন জামায়াত আদর্শ বিসর্জন দিয়ে নির্বাচন ভিত্তিক মেইন স্ট্রিম রাজনীতির অংশ হতে গিয়ে নিজের শত্রুকেও বন্ধুতে পরিণত করেছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, জামায়াত ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে। দিল্লির ওই কুত্তাগুলোর সঙ্গে ওরা সংসার শুরু করেছে। হে শিবির, হে শহীদ নেতাদের উত্তরসূরিরা, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। 2018 সালে মধ্যরাতে নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আলেমকে গ্রেফতার ও গুম করেছিল শেখ হাসিনার সরকার। গ্রেফতার ও গুমের পর ডিবি অফিসে গোয়েন্দাদের সঙ্গে পাশাপাশি উপস্থিত থেকে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করতেন কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। এ নিয়ে অতীতে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকার। আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানিও এই ঘটনায় ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, যে সন্তোষ শর্মা আমাকে, শেখ হারুন ইজহার, হাফিজাহুল্লাহ এবং আরও অনেক আলেমকে রিমান্ডে নির্যাতন করেছে, সে যে বাংলাদেশের এক চিহ্নিত রয়ের এজেন্ট, এটা কে না জানে। তাকে দাওয়াতি সেমিনারে আমন্ত্রণ জানানো হলে আমাদের মনে কষ্ট আসাটাই স্বাভাবিক। যারা আমাদের সহযোগিতা করেছে তাদের আমরা যখন আমাদের নির্যাতনকারীদের সম্মানের সঙ্গে বক্তব্য দিতে দেখি তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়, যা সহজে বোঝানো যায় না। তিনি আরও লেখেন, এটাও মনে রাখবেন, এই ভারতীয় গোষ্ঠী কখনো আপনাদের ক্ষমতায় দেখতে চাইবে না। যতই তাদের সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না, বরং তাদের সঙ্গে উঠা বসা আপনাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা কমিয়ে দেবে। এমনকি আপনাদের দলের অনেককেও বিষয়টি সমর্থন করবেন না। জামায়াত নেতাদের বলছি, সতর্ক থাকুন, এদের থেকে দূরে থাকুন এবং হিতাকাঙ্ক্ষীদের সমালোচনাকে গুরুত্ব দিন। এইসব সমালোচনার জবাব দিতে গিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, সন্তোষ শর্মা হিন্দু কল্যাণ পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, একটি ধর্মের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। জামায়াতের দাওয়াতি সমাবেশ ছিল এটা। 11 থেকে 25 এপ্রিল গণসংযোগ কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার এ সমাবেশ আয়োজন করা হয়, যেখানে সব ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। এদিকে সাবেক সাংবাদিক ইলিয়াস হুসাইনের অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যা আখ্যা দিয়ে ডাক্তার তাহের বলেন, আমার দল উচ্চ নৈতিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত একটি সংগঠন। ভারত বা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বা দলের কোনো সংযোগ নেই। এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।